হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কলিম। আগামী অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপি চূড়ান্ত হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। এনবিআরকে 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। কর ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। 2026-27 অর্থ বছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম। আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনি, টায়ার টিউব, ব্রেক শু, বাস এবং মাইক্রোবাসের দাম। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, শ্রমিক অসন্তোষ প্রশমিত করে শিল্প খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং বিগত সরকারের সময়ে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থার ফলে চরম সংকটাপন্ন ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধারের মতো কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে। রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারে সামঞ্জস্য পূরণ হয়নি, আর বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। এ সময় তিনি বলেন, এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। আগামী 4 জুন সকাল 11টায় বাজেট নিয়ে গুলশান কার্যালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বাজেটের সাইজটা যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আমরা 4 তারিখ বিএনপির গুলশান অফিস থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের পার্টি, আমাদের বিএনপির বাজেটের উপর যে ভাবনা, সেটা আমরা দেব। দর্শক, সংস্কার নিয়ে আলোচনার কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এই বৈঠকের সূচনা করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়, আর এর আগে কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। গত 24 মে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরও 2টি বৈঠক করেন তিনি। দর্শক, পুরো দিন নিয়ে যমুনা নিউজে আপনারা আজকে দেখেছেন বাজেট এবং বাজেট পরবর্তী পর্যালোচনা। এই বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই, যাই সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে আমন্ত্রণ, যমুনা নিউজের যুক্ত হয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আলোচনার বিষয়বস্তু আজকে বাজেট। সেক্ষেত্রে জানতে চাই, ব্যবসায়ীরা তো জ্বালানি সমস্যায় নাকাল, এটা সকলেই আমরা জানি। রফতানি খাত বিকাশের চ্যালেঞ্জও আছে। এই বাজেট আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, কি মনে করছেন? দেখুন, বাজেটের প্রত্যাশা সাধারণ নিয়মে আসে একটা রাজনৈতিক চরিত্র থেকে। যে কোনো দেশে যখন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়, তারা নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো দেয়, জনগণকে বলে যে আমরা কী ধরনের রাজনীতি দেখতে চাই, কী ধরনের অর্থনীতি আমরা
দেখতে চায় বাংলাদেশে। সেটার উপর ভিত্তি করে যখন একটা রাজনৈতিক দল নির্বাচিত হয় তখন তারা যত বাজেট দেয় সেই এই ম্যানিফেস্টোতে দেওয়া অঙ্গীকারগুলো পূরণ করতে তারা আস্তে আস্তে ওই বাজেটে নিয়ে আসে। এখন এই সরকার তো জনসমর্থিত সরকার, ওনারা বলছে ওরা জনগণের জন্য বাজেট দিছে। তো এখন পর্যন্ত এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না, এই জন্য যে ওনারা ওনাদের মতো একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব। তবে বাজেট অলসো কিন্তু একটা আইন। এই বাজেটের মাধ্যমে কিন্তু অনেকগুলো সংস্কার করা যায়। স্বাস্থ্য খাতের বলেন, দুর্নীতি কমানোর জন্য বলেন, শিক্ষা খাতের বলেন, অনেক সংস্কার কিন্তু বাজেটের মাধ্যমেও আনা যায়। এখন বাজেট স্পিচটা এখনো পুরোপুরি আমরা হাতে পাই নাই। যখন হাতে পাবো তখন আমরা আরও এটা নিয়ে কমেন্ট করতে পারবো। তবে যেটা আমরা যেটা প্রত্যাশা করি এই মুহূর্তে অত বেশি প্রত্যাশা না করাই ভালো আমাদের জন্য। শুধু একটা কারণে আমরা বাজেট নিয়ে হয়েছে একটু বেশি করি আমাদের দেশে, সেটা হলো ট্যাক্স বাড়ানো, ট্যাক্স কমানো বা বিভিন্ন দ্রব্যপণ্য আমদানির ক্ষেত্রে ডিউটি বাড়ানো, এগুলির জন্য। আচ্ছা, এই জায়গাতে আরেকটু জানতে চাই, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের দাবি তো আপনাদের অনেক দিনের, তো এবারের রাজস্ব আয়ের টার্গেটটাও বড়, লক্ষ্য অর্জন নিয়ে আপনার অভিমতটা যদি একটু বলতেন। বাংলাদেশে গত 20 বছর যদি আপনি প্রত্যেকটা বাজেট দেখেন বা ইভেন 25 বছরের বাজেট দেখেন, কখনো লক্ষ্যমাত্রা ঠিকমতো অর্জিত হয় নাই। অ্যাভারেজ 15 থেকে 20% বেশি ধরে নর্মালি। এগুলি করে অনেক কারণকে জনগণকে বিভ্রান্ত করার জন্য। তবে এই প্রথমবারের মতো আপনার দুইটা দিক আমি লক্ষ্য করছি। একটা হলো বাজেটের যে পরিমাণ, সেটা কিন্তু 5 থেকে 7,000 কোটি টাকা কমানো হয়েছে। সেটা আমি মনে করি মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে আমরা দেশে একটা সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছি। সো যদি রাজস্ব নীতি যদি সম্প্রসারিত হয় তাহলে এটা এক ধরনের অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু যদি আমি যে রেভিনিউ টার্গেট যদি দেখি, সেটা কিন্তু কমানো হয় না, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। অথচ আপনি যদি গত 10 মাসে দেখেন, এখন পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকা আমরা এখনও কালেকশন করতে পারি নাই। এবং গত 10 বছরে বা 15 বছরে যদি আপনি বাজেটের রেভিনিউ লক্ষ্যমাত্রা যদি দেখেন, সবসময় কিন্তু 15 থেকে 20% কম। সো ওনারা আগেরটাই ফলো করতেছে বলে আমার বিশ্বাস। কারণ আমি দেখলাম যে ব্যয় কমানো হইল, কিন্তু রাজস্ব আহরণের নির্ধারিত মাত্রা কিন্তু কমানো হয় নাই, বাড়ানো হয়েছে। সেই জন্য আমি মনে করি এটা অর্জন হওয়ার সম্ভাবনা কম। বিকজ ব্যবসা বাণিজ্য যদি প্রসারিত না হয়, বিনিয়োগ বৃদ্ধি না হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ব্যাপকভাবে বিস্তৃত না হয়, তাহলে তো আপনাকে ওই রাজস্ব আহরণ এমনি কমে যায়। একদমই তাই। সংযুক্ত প্রশ্ন করতে চাই এই জায়গাটাতেই, বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরিতে এবারের বাজেট কি ধরনের ভূমিকা রাখবে, কি মনে করছেন সেই জায়গাতে? বাজেটের সাথে তো যেটা আপনাকে বলছি, আমরা চাই বাজেটের মাধ্যমে বিনিয়োগ সহায়ক বাজেট ভূমিকা পালন করুক। কিন্তু বিনিয়োগের জন্য তো যদি আমরা বাংলাদেশের বর্তমান পরিবেশ দেখি, একটা হলো প্রথম যে জিনিসটা দরকার, একটা সমাজে সামাজিক মূল্যন অথবা ধরেন সামাজিক শৃঙ্খলা। বাংলাদেশের বর্তমান সামাজিক শৃঙ্খলা যদি আপনার চিন্তা করতে যান, তাহলে এটা কোনোভাবেই বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ নাই। 2, নর্মালি যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে একটা সমাজে, তাহলে সেখানে বিনিয়োগের পরিবেশ থাকে না। কিন্তু বাংলাদেশে এখন ডাবল সমস্যা, একটা হলো রাজনৈতিক অনিশ্চয়তা, আরেকটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এই দুটার সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন, এখানে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা খুব কম। 3 নম্বর যদি আপনি দেখেন, দেশের সেভিংস কমে যাচ্ছে। বিকজ গত 3 বছর থেকে আমাদের মূল্যস্ফীতি প্রকৃত মজুরির হার থেকে বেশি। তার মানে আপনার মজুরির হার থেকে মূল্যস্ফীতি বেশি হয়, আপনার খরচ বেশি, আয় কম। তো একটা সমাজে যদি আয় কম হয়, খরচ বেশি হয়, সেখানে তো সঞ্চয় হয় না। সঞ্চয় যদি কমে যায়, তাহলে তো বিনিয়োগ কোত্থেকে আসবে? কারণ যে কোনো দেশেই
বিনিয়োগের 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। আমাদের দেশে গত বছর সঞ্চয় কমে গেছে এবং দিন দিন সঞ্চয়ের প্রবৃদ্ধি আরও কমে যাচ্ছে। যতই সঞ্চয় কমবে ততই বিনিয়োগ কমে যাবে। অতএব আমি এটা মনে করি না যে বিনিয়োগ যদি এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে তাহলে বিনিয়োগ হবে, আর বিনিয়োগ যদি না হয় তাহলে কোনোভাবে কর্মসংস্থান হবে না। আপনাকে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে গত বছর যেখানে গত বছর ছিল মূল কর্মহীনতার পার্সেন্টেজ 3.63%, আর এবছর 4.69%, অর্থাৎ কর্মহীন লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অতএব বিনিয়োগ, সঞ্চয় কমে গেছে, অতএব বিনিয়োগ কমাবে। বিনিয়োগ কমলে আপনার কর্মসংস্থান কমাবে। কর্মসংস্থান যদি কম হয় তাহলে আবার সামাজিক বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আব্দুল আউয়াল মিন্টু, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ। ধামরাইয়ের এক বাড়ি থেকে মা ও 2 ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে নিহত গৃহবধূর মেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে অচেতন অবস্থায় 3 জনকে পড়ে থাকতে দেখে। পুলিশ এসে পরীক্ষার পর মরদেহগুলো উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তার তদন্ত করছে পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার, তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্ট মিলবে বলেছেন তারা। একই সাথে বাদীপক্ষের অভিযোগ তৎকালীন এসপি মাসুদ হোসেন এই ঘটনায় জড়িত ছিল, তাকে বিচারের আওতায় আনা যায়নি, তাকে চার্জশিট থেকে জোর করে বাদ দেওয়া হয়েছিল। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলে এবং দায়রা জজ আদালতে মামলা হয়। আদালত পূর্বের অবস্থান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ জামায়াতে ইসলামী। দুপুরে নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামী নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি এইচএম হামিদুর রহমানের আজাদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়াতে পথ সুগম হলো এবং গতকাল সন্ধ্যায় আপিল বিভাগের আদেশের কপি ইসিতে পৌঁছায়। 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেলটাইন ব্যাংক। এইবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য দৃঢ় আস্থা ও আধুনিকতায় নিরাপদ ব্যাংকিং। মার্কেলটাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবায় প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ আকির হুসাইন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তারা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।